হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে টপিক নাম্বার 2 নিয়ে এসেছি। ওকে, সো আজকের ক্লাসের মধ্যে যেই টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটা হলো আনপ্যাকিং জেন্ডার ইনইকুয়ালিটি। এই টপিকটা থেকে প্রথমে কনসেপ্ট একদম ডিটেইলি ডিসকাশন করব, খুব সুন্দরভাবে ইজি ওয়েতে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব এবং লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়েও ডিসকাস করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে আর এই টপিকটা থেকে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। সো আনপ্যাকিং জেন্ডার ইনইকুয়ালিটি। প্রথমে আমরা ভূমিকা দেখে নেব। সমাজে নারী পুরুষের মধ্যে যে জৈবিক ও মানসিক পার্থক্য তার সৃষ্টি আদিকাল থেকেই বর্তমান। এই যে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে নারী আর পুরুষের মধ্যে যে জৈবিক ও মানসিক যে পার্থক্যটা সৃষ্টি হয়েছে সেটা আদিকাল থেকে বর্তমান, মানে সেটা অনেক কাল আগে থেকে এখন পর্যন্ত জিনিসটা চলে আসছে। এই পার্থক্যর জন্যই একজন নারীকে পুরুষের থেকে পৃথক করে হয়ে থাকে। যে এই পার্থক্যর জন্য একজন নারীকে কি করা হয়, পুরুষ থেকে আলাদা হয়ে থাকে। গঠনের দিক থেকে শুধু নয়, দৈহিক দিক থেকেও একজন পুরুষ নারীর তুলনায় অধিক শক্তিশালী। যে গঠনের দিক থেকে শুধু নয়, দৈহিক দিক থেকে একজন পুরুষ নারীর তুলনায় অধিক শক্তিশালী হয়। যে ফিজিক্যালের দিক থেকে, যদি আমরা দৈহিক দিক থেকে ফিজিক্যালের দিক থেকে দেখি, তাহলে একজন পুরুষ কিন্তু নারীর তুলনায় অনেকটাই শক্তিশালী হয়ে থাকে। লিঙ্গ বা জেন্ডারের পার্থক্য হলো, যে লিঙ্গ বা জেন্ডারের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হলো নারী এবং পুরুষের জৈবিকের পার্থক্য হলো লিঙ্গ বা সেক্স, অ্যান্ড নারী পুরুষের মানসিক, সামাজিক বা সাংস্কৃতিক পার্থক্য হলো জেন্ডার। ওকে, নারী পুরুষের যে জৈবিক পার্থক্যটা রয়েছে সেই জৈবিক পার্থক্যটা হলো লিঙ্গ বা সেক্স, এবং নারী পুরুষের যে মানসিক, সামাজিক বা সাংস্কৃতিক পার্থক্যটা রয়েছে সেটা হলো জেন্ডার। ওকে, তো এখানে যে মেনশন করা হয়েছিল সমাজের নারী পুরুষের মধ্যে যে জৈবিক ও মানসিক পার্থক্যটা সৃষ্টি হয়েছে সেটা অনেক কাল আগে থেকে এখন পর্যন্ত বর্তমান চলছে। এই যে জৈবিক আর মানসিকের ব্যাপারটা রয়েছে নারী পুরুষের মধ্যে, এই যে জৈবিকের যে পার্থক্যটা রয়েছে সেটা হলো লিঙ্গ নিয়ে, সেক্স নিয়ে, এবং নারী পুরুষের যে মানসিক, সামাজিক বা সাংস্কৃতিক পার্থক্যটা রয়েছে সেটা হলো জেন্ডার। তাই বলা হয় সেক্স জৈবিক পার্থক্য আর জেন্ডার হলো সামাজিক পার্থক্য। সেক্সটা কি, এটা হলো জৈবিক পার্থক্য আর জেন্ডারটা হলো সামাজিক পার্থক্য। ওকে, তো আশা করি তোমরা ফার্স্ট পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট পার্টে আমরা যেটা দেখব সেটা হলো ভারতের মধ্যে লিঙ্গ বৈষম্য রয়েছে, সেটা দেখে নেব। ভারতে এই লিঙ্গ বৈষম্যের প্রভাব কিছু কম নয়। ভারতের মধ্যে এই যে লিঙ্গ নিয়ে বৈষম্যটা, সেটার প্রভাবটা কিছুটা কম নয়। জন্মলগ্ন থেকেই, শিশু জন্মাবার পর থেকেই সমাজ ও পরিবার নারী বা পুরুষে রূপান্তরিত করে। যে জন্ম থেকেই, যখন জন্ম হয় সেই জন্মলগ্ন থেকেই একটা শিশু যখন জন্ম হয় তারপর থেকেই যে সমাজ, সোসাইটির যে মানুষ রয়েছে, পরিবার রয়েছে, নারী আর পুরুষকে রূপান্তরিত করে। তার ফলে শিশুটি লিঙ্গ ভিত্তিকই আচরণ করে। যে জন্মের পর থেকে, বা এখন আমাদের এই মডার্ন যুগের মধ্যে যদি দেখি, কি করে বাচ্চার জন্ম হওয়ার আগে কি করে থাকে, অনেকেই যে বাচ্চার জন্য কিছু জিনিস, যেরকম একটা আমি অনেক জায়গাতেই দেখেছি এরকম হয়ে থাকে যে মেয়ে হলে পিঙ্ক কালার, ছেলে হলে ব্লু কালার, এরকম কোনো কথা নেই। মেয়ে হলে পিঙ্ক হতে লাগবে, ছেলে হলে ব্লু হতে লাগবে, কিন্তু কি করে জন্ম হওয়ার পর থেকে এই যে সোসাইটি এরকম একটা করে দেয় যে মেয়েদের জন্য এটা, ছেলেদের জন্য এটা। দেখবে একটা শিশু কি হয়, জন্মের পর থেকে যখন এই জিনিসগুলো দেখে আসবে, তখন কি হয়, তখন বাচ্চারাও কি করবে, ধরো একটা কোথাও একটা মেলায় গেলে যখন দেখবি পুতুল, তখন বাচ্চারাও কি, একটা মেয়ে বাচ্চা দেখবি পুতুলের দিকে আকৃষ্ট হবে, কারণ সে ছোট থেকে সে পরিবারে, সমাজে, আশেপাশে এরকমই দেখে আসছে। বা একটা ছেলে হলে ক্রিকেটের দিকে আকৃষ্ট হবে ইন দ্য সেন্স, কারণ এরকমই জন্মের পর থেকে সে এরকমই দেখে আসছে। তো জন্মলগ্ন থেকে কি হয়, সমাজ ও পরিবার নারী ও পুরুষের যে রূপান্তরিত করে, আর সেই ফলে শিশুটি লিঙ্গ ভিত্তিকই আচরণ করে। ওকে, নেক্সট রয়েছে
পিতৃতান্ত্রিক সমাজ ও লিঙ্গ, পিতৃতান্ত্রিক সমাজ ও লিঙ্গ, যে পেট্রিয়ার্কি সোসাইটি। সভ্যতার আদিলগ্ন থেকেই মানব সমাজ মুখ্যত পুরুষতান্ত্রিক, অর্থাৎ পরিবারের কর্তা বা প্রধান বলতে পুরুষকে বোঝানো হয়েছে। যে সভ্যতার আদিলগ্ন, এই যে সভ্যতার অনেক আগে থেকেই কি হয়েছে, যে মানব সমাজের মধ্যে মেনলি যে পুরুষতান্ত্রিক অর্থাৎ পেট্রিয়ার্কি সোসাইটি বা পেট্রিয়ার্কি রয়েছে, অর্থাৎ পরিবারে যে কর্তা বা প্রধান বলে পুরুষকে বোঝানো হয়। যেরকম ধরো একটা ফ্যামিলির মধ্যে মা বাবা ভাই বোন রয়েছে, তার মধ্যে কি হয় যে ফ্যামিলির মেন কি কি মনে থাকে যে পরিবারের কর্তা প্রধান বলতে কাকে বোঝায়, পুরুষকে, মানে বাবাকে বোঝায়, বাবাকে এখানে বোঝাবে, মানে ধরো মা বাবা ভাই বোন ফ্যামিলিতে রয়েছে তো বাবাকে বোঝাবে। কারণ আমাদের সোসাইটিতে এখন এরকম হয়ে গেছে, পিতৃতান্ত্রিক সমাজ হয়ে গেছে। ওকে, তার জন্য যে পেট্রিয়ার্কি সোসাইটি আমরা বলতে পারি, পেট্রিয়ার্কি সোসাইটি এখন হয়ে গেছে। প্রস্তর যুগের গুহা মানব থেকে শুরু করে বর্তমানে যান্ত্রিক সভ্যতা পর্যন্ত মানব ইতিহাসে বহু পরিবর্তন ঘটেছে। যে প্রস্তর যুগে যখন গুহা ছিল, মানুষের যখন গুহাতে থাকতো, আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ হয়েছে, চেঞ্জ হয়েছে, একদম বর্তমান যান্ত্রিক সভ্যতা পর্যন্ত মানবের যে ইতিহাসটা, তখনের যুগ থেকে এখন পর্যন্ত যে ইতিহাসটা, সেটা অনেক চেঞ্জ হয়েছে। কিন্তু আজও সমাজে, বিশেষ করে অপেক্ষাকৃত কম উন্নত দেশসমূহ, নারী পুরুষের সামাজিক পার্থক্য পরিলক্ষিত হয়। কিন্তু এত ডেভেলপ হওয়ার পরেও, এত চেঞ্জেস আসার পরেও আজও সমাজের মধ্যে অনেকটাই পেট্রিয়ার্কি সোসাইটি দেখা যায়, তার প্রভাব দেখা যায়। যে পুরুষ সামাজিক এর পার্থক্যটা, নারী আর পুরুষের মধ্যে সামাজিক পার্থক্যটা, সেটা লক্ষ্য করা যায়। স্পেশালি যেগুলি একটু কম উন্নত দেশগুলো রয়েছে, একটু গ্রাম সাইডে রয়েছে, বা এখন ধরো কিছু মানে একটু এত বেশি উন্নত নয়, শিক্ষাগত দিক থেকে এত উন্নত নয়, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটার বেশি লক্ষ্য করা যায় যে নারী ও পুরুষের মধ্যে সামাজিক পার্থক্য জিনিসটা অনেক জায়গাতেই লক্ষ্য করা যায়। যে নারী আর পুরুষ সবাই তো মানুষ, সবাই তো সমান, কিন্তু কিছু কিছু জায়গায় সবাইকে সমান ধরা হয় না। যে পেট্রিয়ার্কি সোসাইটি মানে পুরুষদের কি হয়, নারীদের থেকে পুরুষকে তাদেরকে কর্তা বা তাদেরকে প্রধান, তাদেরকে মেন ধরা হয়। এই সোসাইটিটা পেট্রিয়ার্কিক সোসাইটি হয়ে গেছে, পেট্রিয়ার্কি সোসাইটি হয়ে গেছে, অনেক জায়গাতে এরকম লক্ষ্য করা যায়। তো এই যে কনসেপ্টটা অ্যাকর্ডিং টু মি, এটা খুবই একটা ভুল ধারণা, বাট এই যে কনসেপ্টটাকে বলা হয় পিতৃতান্ত্রিক সমাজ বা লিঙ্গ। নেক্সট রয়েছে, ভারতে বর্তমানে পুরুষ শ্রমিক মহিলা শ্রমিকের তুলনায় বেশি আয় করে। বর্তমানে ভারতের মধ্যে যদি দেখি, পুরুষ শ্রমিক যারা রয়েছে তারা মহিলা শ্রমিকের তুলনায় বেশি আয় করে। সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এখানে রয়েছে, আমি নিজে পার্সোনালি দেখেছি। ধরো কোনো একটা কাজ হচ্ছে, বিল্ডিংয়ের জন্য কাজ হওয়ার সময় যখন অনেকেই দেখবে যে ইট ভাঙার কাজ করে বা অন্যান্য কাজ করে, তখন দেখবে যদি একজন পুরুষ শ্রমিক কাজ করে, হাজিরা হিসাবে কাজ করে, যে দিনমজুরি হিসাবে কাজ করে পুরুষ, আর একজন মহিলাও করছে পুরুষও করছে, কিন্তু দেখা যাবে মহিলার যে তাদের যে টাকাটা, যে সারাদিনের যে স্যালারিটা, সেটা কম হবে, কিন্তু পুরুষের যে স্যালারিটা, সেটা সারাদিনের স্যালারিটা সেটা বেশি হবে। তো এখনও ভারতের অনেক জায়গাতে এরকম আছে, বর্তমানেও পুরুষের শ্রমিক মহিলা শ্রমিকের তুলনায় অনেক বেশি আয় করে থাকে। পরিবারে একটি শিশুর মধ্যে বৈষম্য ক্ষেত্রটি তৈরি করে দেয়। যে পরিবারের মধ্যেই শিশু যখন জন্ম হয়, তখনই পরিবারের মধ্যে শিশুর মধ্যে কি বৈষম্য রয়েছে, সেই বৈষম্য ক্ষেত্রটি তৈরি করে দেয়। যেমন ছেলেদের গাড়ি, বাইরে গিয়ে ক্রিকেট খেলতে দেওয়া, এবং মেয়েদের পুতুল কিনে দেওয়া, রান্নাবান্নার বিভিন্ন কাজ করতে দেওয়া। যে ছোট থেকেই কি হয়, ধরো একটা ফ্যামিলির মধ্যে কি হয়েছে, একটা বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে, তো তাদের জন্য খেলনা নিয়ে আসবে, গাড়ি নিয়ে আসবে, দেখবে ফুটবল নিয়ে আসবে, তারপর ধরো ক্রিকেটের জন্য ব্যাট বল নিয়ে আসবে, এরকম জিনিস নিয়ে আসবে। আর সেই জায়গায় একটা মেয়ে হলে পুতুল বা রান্নাবান্না জিনিস এরকম নিয়ে আসবে। তো এটা ফ্যামিলি থেকেই কিন্তু শুরু হয়, কারণ ফ্যামিলি থেকে যে একটা মানুষ ফ্যামিলি থেকে শুরু হয়, সমাজে যায়। এরকম করে তো আমাদের সমাজটা এখন প্যাট্রিয়ার্কি সোসাইটিতে পরিণত হয়েছে, যেটা অনেক যুগ আগে থেকে এই জিনিসটা এখন পর্যন্ত চলে আসছে। ওকে, নেক্সট রয়েছে, বর্তমানে নারী পুরুষের সমান ক্ষেত্র। যে বর্তমানে নারী পুরুষের সমান ক্ষেত্র, বিংশ শতাব্দীতে শিক্ষাগত যোগ্যতার কারণে নারীরা সকল কর্মে ও জীবিকায় এগিয়ে যাচ্ছে। যে বিংশ শতাব্দীতে কি হয়েছে, বিংশ শতাব্দীতে শিক্ষাগত যোগ্যতার কারণে, যে এডুকেশনের দিক থেকে, যে পড়াশোনার জন্য অনেক কিছু জেনছে, অনেক কিছু আমরা জানছি, অনেক কিছু জানতে পারছি, এই কারণে শিক্ষাগত যোগ্যতার কারণে নারীরা সকল কর্মে, সব কাজকর্মে, জীবিকার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণ প্রশাসনে
73তম সংবিধান সংশোধনী অনুসারে, নগর প্রশাসনের সংবিধান 74তম সংশোধন অনুসারে। ওকে, বর্তমানে মহিলাদের জন্য কি হয়েছে, আসন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে কিসের অনুসারে, যে গ্রামীণ প্রশাসনের 73তম সংবিধান অনুসারে এবং নগর প্রশাসনের 74তম সংবিধান অনুসারে, সংশোধনী অনুসারে। তারপর রয়েছে নারীরা বর্তমানে আধুনিক শাসন ব্যবস্থায় জীবিকা গ্রহণ করলো ও যৌন হেনস্থার মতো মারাত্মক বিধি সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীরা বর্তমানে যে আধুনিক শাসন ব্যবস্থায় জীবিকা গ্রহণ করলো ও যৌন হেনস্থার মতো মারাত্মক বিধি সমাজকেও ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য জনস্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে সমান অধিকার প্রয়োজন। যে এই বৈষম্যটা যাতে দূর হয় সেই জন্য জনস্বাস্থ্য ও শিক্ষা ও সামাজিক স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে সমান অধিকার প্রয়োজন। নারী হোক কিংবা পুরুষ হোক, সবার জন্য সমান অধিকার খুবই প্রয়োজন। কেউ এখানে ছোট বড় নয়, সবাই এখানে সমান অধিকার দরকার। সো এখন আমরা প্রশ্ন উত্তর দেখব। তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি কি দেখলাম? প্রথমেই দেখলাম যে টপিকটা কি, আনপ্যাকিং জেন্ডার ইনইকুয়ালিটি। যে জেন্ডার যে ইনইকুয়ালিটি আছে এই টপিকটা নিয়ে, এই কনসেপ্টটা নিয়ে দেখলাম। প্রথমেই দেখলাম ভূমিকা, লিঙ্গ বা জেন্ডারের যে পার্থক্য রয়েছে সেটা দেখলাম। তারপর ভারতের লিঙ্গ বৈষম্য কি রয়েছে, পিতৃতান্ত্রিক সমাজ ও লিঙ্গ অর্থাৎ পেট্রিয়ার্কি সোসাইটির যে কনসেপ্টটা রয়েছে তার কি প্রভাব পড়েছে সেটা আমরা এক এক করে পয়েন্টের মাধ্যমে দেখে নিলাম। তারপর দেখলাম খুবই ইম্পর্টেন্ট, বর্তমানে নারী পুরুষের সমান ক্ষেত্র। নেক্সট আরও কিছু পয়েন্ট দেখলাম। এখন আমরা দেখে নেব প্রশ্ন উত্তর। কনসেপ্টটা তো ডিটেল দেখে নিলাম, এখন প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে নেব। সো 1 নম্বরে রয়েছে যৌন হেনস্থা হলো মৌলিক অথবা শারীরিক খারাপ ব্যবহার করা মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে। যে যৌন হেনস্থাটা কনসেপ্টের মধ্যে দেখলাম। যৌন হেনস্থাটা কি? এটা হলো যে মৌখিক অথবা শারীরিক খারাপ ব্যবহার করা, যে মৌখিক বা অথবা শারীরিক খারাপ ব্যবহার করা মহিলাদের ইচ্ছার বিরুদ্ধে, ওইটাকে যৌন হেনস্থা বলা হয়। 2 নম্বরে রয়েছে মহিলাদের জন্য পঞ্চায়েত ব্যবস্থায় আসন সংরক্ষিত কততম সংবিধান সংশোধনে? এটা হলো 73তম সংবিধান সংশোধনে, যে মহিলাদের জন্য পঞ্চায়েত ব্যবস্থায় আসন সংরক্ষিত হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট প্রশ্ন উত্তরে রয়েছে 3 নম্বরে মহিলাদের জন্য পৌর ব্যবস্থা আসন সংরক্ষিত হয় 74তম সংবিধান সংশোধনীতে। ওকে, পৌর ব্যবস্থা হলে 74তম। 4 নম্বরে ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন প্রতিভা পাটেল। নারী পুরুষের বৈষম্য দূরীকরণে সর্বপ্রথম দরকার শিক্ষা। যে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটা দূর করার জন্য সর্বপ্রথম কি দরকার? সর্বপ্রথম শিক্ষা দরকার, এডুকেশন দরকার। ওকে, নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য সর্বপ্রথম দরকার শিক্ষা। কারণ শিক্ষা হলে, এডুকেশন, যে পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু জানলে বুঝতে পারবে যে নারী আর পুরুষ সমান, তারা কি সমান, মানে কোনো দিক থেকে কেউ কারো থেকে কম নয়, যে নারীরা ছোট পুরুষরা বড়, এরকম না। যে ফিজিক্যালের দিক থেকে এটা হবেই, এটা নেচারই, এরকমই বানানো হয়েছে, যে এরকমই আমরা মানুষরা হয়েছি, যে মেল এরকম ফিমেল এরকম। কিন্তু তার মধ্যে যে এই না যে পুরুষের মধ্যে ক্যাপাবিলিটি আছে নারীদের মধ্যে নেই, এরকম কিন্তু একদমই না। আর নারী পুরুষের মধ্যে এই বৈষম্যটা দূর করার জন্য সর্বপ্রথম দরকার হলো এডুকেশন, শিক্ষা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার ক্ষেত্রেও প্লাস আমাদের লাইফের ক্ষেত্রেও। নেক্সট রয়েছে 6 নম্বরে বেগম রোকেয়া শাখায়াত মহিলাদের উন্নতির লক্ষ্যে সব থেকে বড় পদক্ষেপ হলো মেয়েদের স্কুল প্রতিষ্ঠা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী প্রথম মহিলা প্রার্থী ছিলেন লক্ষ্মী সাইগল। মহিলাদের জন্য জাতীয় কমিশন হলো একটি বিধিবদ্ধ সংস্থা। নেক্সট রয়েছে 9 নম্বরে ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন চার্লস ফুরিয়ে। এই যে ফেমিনিজম শব্দটি, যে আজকাল ফেমিনিজম ওয়ার্ডটা খুবই কমন হয়ে গেছে, কিন্তু ফেমিনিজমের অ্যাকচুয়াল মিনিং কি সেটা কিন্তু আর অনেকেই বুঝতে পারে না। অনেকেই মনে করে ফেমিনিজমটা শুধু মেয়েদের সাথে রিলেটেড, বাট এটা কিন্তু এরকম না। ফেমিনিজমে অন্য কনসেপ্টই রয়েছে, যেটা এখানে আমি ক্লাসে ডিসকাস করছি না, কারণ এই ক্লাসের এটা পার্ট না। এনিওয়ে, ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন চার্লস ফুরিয়ে। রাইট অফ ম্যান গ্রন্থটি রচয়িতা কে? থমাস পিন। নারী জাতির মুক্তির জন্য ক্ষণস্থায়ী বিবাহ ব্যবস্থার কথা বলেছিলেন প্লেটো। কে বলেছেন? প্লেটো। নেক্সট 12 নম্বরে রয়েছে সর্বপ্রথম নারী জাতির ভোটাধিকারের কথা বলেছিলেন জন স্টুয়ার্ট মিল। 13 নম্বরে রয়েছে কোন দেশের জনজীবনে মহিলাদের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি? সুইজারল্যান্ড দেশে জনজীবনে মহিলাদের অংশগ্রহণের হার সবচেয়ে বেশি।
14 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় মহিলাদের ভোটাধিকারের কথা বলা হয়েছে? 326 নং ধারায় ভারতের সংবিধানে 326 নং ধারায় মহিলাদের ভোটাধিকারের কথা বলা হয়েছে। তারপর রয়েছে 15 নম্বরে ভারতে নারী পুরুষের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। ভারতে নারী পুরুষের সার্বজনীন ভোটাধিকারে কার্যকর হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। নারী দিবস পালন করা হয় 8 মার্চ। কবে পালন করা হয়? 8 মার্চ। 17 নম্বর PWDVA এর পুরো নাম হলো দ্য প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। দ্য প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। 18 নম্বর যুক্তরাষ্ট্রের নারী জাতির ভোটাধিকার স্বীকৃত হয় 1920 খ্রিস্টাব্দে। 19 নম্বর রয়েছে ইংল্যান্ডে কবে নারী পুরুষের সমবয়সের ভিত্তিতে নারী জাতির ভোটাধিকার স্বীকৃত হয়? 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে। 20 নম্বর যে ব্যবস্থায় গৃহের সমস্ত কাজ নারীরা করে থাকেন তাকে বলা হয় লিঙ্গগত শ্রম বিভাজন। লিঙ্গগত শ্রম বিভাজন, যে ব্যবস্থায় গৃহের সমস্ত কাজ নারীরাই করে থাকেন তাকে বলা হয় লিঙ্গগত শ্রম বিভাজন। 21-এ রয়েছে মহিলাদের জন্য ত্রিপুরা কমিশন আইন পাশ হয় 1993 খ্রিস্টাব্দে। কোন রাজ্যে মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি? কেরালা। কেরালার মধ্যে মহিলাদের সংখ্যা সবচেয়ে বেশি। 23 নম্বর ভারতীয় সংবিধানে কোন ধারায় পুরুষ ও মহিলাদের সমকাজের জন্য সমমজুরির কথা বলা হয়েছে? 39 নং ধারায়। ওকে, সো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমাদের এখানে নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1, টেট 2, HTGT সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। তোমাদের যদি সেই নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমাদের নোটসের প্রয়োজন হলে নোটসটা নিতে পারো। ফুল সিলেবাসে রয়েছে কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার অর MCQs রয়েছে। তার পাশাপাশি তোমরা যদি নোটস নাও নোটের সাথে ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্টও তোমরা পেয়ে যাবে। আর যদি চাও আলাদাভাবে তোমরা অফলাইন মক টেস্ট নিবে, মক টেস্টের সিরিজ নিবে, সেটাও তোমরা নিতে পারো। সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। টেটের রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন, ক্লাসেস হোক, মক টেস্ট হোক, নোটস হোক, যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, সো এটাই ছিল ইম্পর্টেন্ট ইনফরমেশনটা। আর আশা করি আজকের ক্লাসটাও তোমাদের ভালো লেগেছে। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।